সংবিধানের 4 অনুচ্ছেদের 4-এর ক, যেখানে একটি পরিবর্তনের কথা আমি বলেছি। আপনারা জানেন আমাদের বাংলাদেশে প্রতিবার পরিবর্তন হয় আর একজন নেতার ছবি ভাঙচুর হয়। শত শত কোটি টাকা রাষ্ট্রের এইভাবে অপচয় হয় এবং অপমানজনকভাবে আমাদের জাতীয় নেতারা বিদায় নেন তাদের ছবি ভাঙচুরের মধ্য দিয়ে। আমি এখানে একটা প্রস্তাবনা হাজির করেছি, সেটি হলো বাংলাদেশের জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয় সহ দেশি বিদেশি সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত হবে। আমরা আমাদের যে মুক্তিযুদ্ধ করে যে মহান পতাকা, সেই পতাকা এবং বাংলাদেশের যে প্রতীক, সেই প্রতীকটি আমাদের অফিস আদালতে এটি স্থাপিত হবে। আমি নেতার বন্দনা এখান থেকে রহিত করার প্রস্তাব করেছি। আমাদের একটা বড় সংকট আছে, আমরা কি বাংলাদেশি জাতীয়তাবাদী, আমরা কি বাঙালি জাতীয়তাবাদী? আমাদের যে আরো জাতীয় সম্প্রদায় আছে, জাতিগত গোষ্ঠীগত সম্প্রদায় আছে, আমরা আমাদের সংবিধানে 1972 সালের সংবিধানে এটা পুরোপুরি ধারণ করতে ব্যর্থ হয়েছে। সেজন্য আমি আমার খসড়ায় প্রস্তাব করেছি বাংলাদেশের জনগণ নিজ নিজ জাতিগত পরিচয় এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া অভিহিত হইবেন। এই জিনিসটি আপনারা যারা আইন সাংবাদিকতা করেন তারা মনে রাখবেন এবং এখানে যারা বিশেষজ্ঞ আছেন তারাও জানেন। আপিল বিভাগের রায় আমাদেরকে বলা হয়েছে আমরা নাগরিক হিসাবে বাংলাদেশি, এই রায় এখনো বহাল আছে, ফলে এটি আমরা পরিবর্তন করার অধিকার রাখি না। আমি সেই প্রস্তাবটাই এখানে সংযোজন করেছি। জাতীয়তাবাদের প্রশ্নে আরেকটু বর্ণনা আমি দিচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গীয় নির্বিশেষে ভাষাগত, সংস্কৃতিগত, ধর্মীয় ও আঞ্চলিক সত্তা বিশিষ্ট যে বাঙালি এবং অন্যান্য জাতি সত্তাসমূহ ও গোষ্ঠীসমূহ ঐক্যবদ্ধভাবে ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রগতিশীল অগ্রযাত্রার পথে তথা নবজাগরণ সৃষ্টি করেছেন, সেই সকল জনগোষ্ঠীর ঐক্য এবং সংগতি হবে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তি। আমি এই জায়গাটাই খুবই গুরুত্ব দিয়েছি। আমাদের বাংলাদেশের জাতীয়বাদ হবে আমাদের সমস্ত চিন্তা, সমস্ত মত, সমস্ত দর্শন, সমস্ত জাতি, সমস্ত গোষ্ঠী, সমস্ত বর্ণের ঐক্যের মধ্য দিয়ে। তার নাম হবে, তাই হবে আমাদের ঐক্য, সংগতি এবং জাতীয়তাবাদের ভিত্তি। যেটি মূল সংবিধানে 12 অনুচ্ছেদ আছে, সেখানে আমি একটা সংশোধনী দিয়েছি। তাতে বলা হয়েছে রাষ্ট্র ধর্মীয় মর্যাদা সমুন্নত রাখবে, যেটা আগেও বলা হয়েছিল সকল ধর্মের। রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য এবং তাহার উপর নিপীড়ন বিলোপ করিয়া মুক্ত চিন্তার সুযোগ করিয়া দিবে। আরেকটি নতুন একটা প্রস্তাবনা এখানে যুক্ত হয়েছে, তার আগের ভূমিকাটা আমি আর দিলাম না সময়ের জন্য। রাষ্ট্র জাতীয় নিরাপত্তা কাউন্সিল নামে একটি কাউন্সিল গঠন করবে, যা আমাদের কখনো ছিল না। 1982 সালে জেনারেল এরশাদ যখন ক্ষমতা দখল করেন, তখন তিনি সেনাবাহিনীর মধ্যে এই দাবিটি নিয়ে সোচ্চার হয়েছিলেন এবং সরকারের মধ্যেও এই দাবিটি উত্থাপন করেছিলেন। কিন্তু উনি যখন রাষ্ট্রপতি, তখন তিনি আর এটি করেননি। আমি এখানে একটা প্রস্তাব করেছি, পৃথিবীর বহু দেশে এইটি আছে, আমাদের বাংলাদেশে নাই। জাতীয় নিরাপত্তা কাউন্সিল জাতীয় নিরাপত্তা নীতি, অর্থনৈতিক নিরাপত্তা কৌশল প্রণয়ন করিবে। বৈদেশিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা কাউন্সিল কর্তৃক প্রণীত নীতি অনুসরণ করিবে। রাষ্ট্রপতি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান থাকবেন। সরকার প্রধান, সংসদ নেতা, জাতীয় পরিষদের অধ্যক্ষ, স্পিকার, সংসদের বিরোধী দলের নেতা, 3 বাহিনী প্রধান,
মন্ত্রী পরিষদ সচিব এই কাউন্সিলের সদস্য থাকিবেন। পৃষ্ঠা 17 সংযোজিত 33 অনুচ্ছেদ। আপনারা জানেন যে আমাদের এখানে পুলিশ যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় যে তার ইচ্ছা অনিচ্ছা তার গ্রেপ্তার করতে পারে, এবং এরকমও আমরা দেখেছি 3 দিন 7 দিন গুম থাকার পর হাজির করা হয়। এটি বন্ধ করার জন্য আমি একটা প্রস্তাব এখানে উত্থাপন করেছি, এবং এ ব্যাপারে জাস্টিস হামিদুল হকের একটি ঐতিহাসিক জাজমেন্ট আছে, কিন্তু এই জাজমেন্টটি বাংলাদেশের পুলিশ তোয়াক্কা করে না। গ্রেপ্তারকৃত কিংবা আটককৃত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের বা আটকের কারণ জ্ঞাপন না করিয়া পহরায় আটক রাখা যাইবে না, এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শ ও তাহার আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাইবে না। আটকের সঙ্গে সঙ্গে আটককৃত ব্যক্তির পরিবারকে অভিহিত করিতে হইবে। কখনোই পুলিশ সেই কাজটা করে না, ফলে আটককৃত পরিবার জানে না আটককৃত ব্যক্তি কোথায় আছেন। এটি জাস্টিস হামিদুল হকের মামলা যা অ্যাপিলেট ডিভিশন গ্রহণ করেছে তার নির্দেশনায় সেটি আছে। এটা আমার নতুন কোনো কিছু না, কিন্তু আমি এটা সংবিধানের সঙ্গে যুক্ত করতে চাই যাতে নাগরিকের সেই মৌলিক অধিকার রক্ষা হয়। 48 অনুচ্ছেদ আমাদের মূল সংবিধানে বলা আছে, 48, 56 এবং অন্যান্য মৌলিক অধিকারের অংশগুলো কখনোই পরিবর্তন করা যাইবে না। সেই জন্যই আমি বলেছি এই পরিবর্তন সংসদ, জাতীয় পরিষদ এবং গণভোট ছাড়া কখনোই সম্ভব না। বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকিবেন। 48 অনুচ্ছেদ পৃষ্ঠা নম্বর 26, যিনি আইন অনুযায়ী জাতীয় সংসদের সদস্যগণ এবং জাতীয় পরিষদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। জাতীয় সংসদ রাষ্ট্রপতির জন্য 3 জন সম্মানিত ব্যক্তির নাম চূড়ান্ত করিয়া জাতীয় পরিষদের নিকট প্রেরণ করিবে। জাতীয় পরিষদ কি সেটা অন্য অধ্যায়ে আমি আলোচনা করেছি। জাতীয় পরিষদ উপযুক্ত শুনানির পর তার মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ ভোটে একজনকে রাষ্ট্রপতি নির্বাচন করিবেন।